ইংরেজিতে 2026 সাল এবং সবাই আমন ধানের চারা দিতে ব্যস্ত। অনেকে চারা হয়ে গেছে, অনেকে এখনো বীজ ফেলছেন, এইরকম একটা পর্যায়ে রয়েছে। তো এই বছর ধান চাষের ক্ষেত্রে আবহাওয়া কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে চলেছে, কারণ বৃষ্টিপাতের সাথে আমাদের এই ধান চাষটা কিন্তু পুরোপুরি নির্ভরশীল। তো এই বছর আবহাওয়া বিজ্ঞানীরা যে পূর্বাভাস দিয়েছেন, আগাম যে ভবিষ্যৎবাণী করেছেন, সেখানে বলছেন এই বছর আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এবং এই এশিয়ার দক্ষিণ এশিয়ার অঞ্চলে কিন্তু এল নিনোর মারাত্মক প্রভাব লক্ষ্য করা যাবে। ফলে অনিশ্চিত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, বৃষ্টিপাত কম হবে এই আশঙ্কা করা হচ্ছে। আর কি হবে না, তাপপ্রবাহ কিন্তু বেশ ভালো মাত্রায় চলবে। তো এইভাবেই আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর এই চাষাবাদটা কিন্তু দিন দিন জটিল হয়ে পড়ছে। চাষাবাদে কৃষকরা যেরকম পরিশ্রম করবেন, মাথার ঘাম পায়ে ফেলবেন, সাথে সাথে কিন্তু তাদেরকে জ্ঞান নিয়েও চলতে হবে, বিজ্ঞানকে নিয়েও চলতে হবে। এই পরিশ্রম এবং বিজ্ঞান, এই দুয়ের সমন্বয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তবেই কিন্তু সাফল্যের মুখ দেখা যাবে। তো আজকে আমন ধান চাষে এই যে বীজ তলার যে পরিচর্যা হবে, সেগুলো নিয়ে দু চার কথা বলবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু একেবারে থেমে গেছে। আমি থেমে গিয়েছিলাম, কিন্তু আপনারা থেমে থাকলে চলবে না। বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এগিয়ে চলুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। তো বীজতলা নিয়ে কথা হবে, কিন্তু তার আগে বীজ নির্বাচন নিয়ে দু চার কথা বলতে চাই। আপনারা যে এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার স্থানীয় যেখানে যেরকম ধানের চাহিদা রয়েছে, যদি কোনো স্থানে মোটা ধান বিক্রি বেশি দামে হয়, আপনারা মোটা ধান চাষ করবেন। যদি কোনো জায়গায় সেন্টেড ধান বা সেন্টেড চালের বেশি বিক্রি থাকে, সেই জায়গাতে আপনারা সেন্টেড ধানের চাষ করবেন। আমাদের পুরুলিয়া জেলাতে যেরকম, সেরকম একটা সেন্টেড ধানের চাষ হয় না, সেরকম একটা মার্কেট নেই। ঠিক আছে, তাহলে আপনার মার্কেট বুঝে আপনারা বীজটা নির্বাচন করবেন। সে আপনারা মিনিকেট ধানের চাষ করবেন, নাকি মোটা ধানের করবেন, নাকি সুগন্ধি ধানের করবেন, নাকি সরু ধানের করবেন, স্থানীয় যে চাহিদা রয়েছে আপনার নিজের লাভ ক্ষতি বিবেচনা করে আপনারা এই আমন ধান চাষটাতে নামবেন। আর বীজ শোধনের ব্যাপারটাতে আসি। আমার অলরেডি চ্যানেলে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আপনারা ধান বীজকে কিভাবে শোধন করবেন তার ভিডিও দেওয়া আছে। আমি তার লিঙ্ক আবার আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেই ভিডিওগুলো আপনারা আরেকবার একটু দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এই বছর আমি যে ধানটা চাষ করতে চলেছি আমন মরশুমে, সেটা হচ্ছে এই কোর্টেভা পায়োনিয়ার কোম্পানির 27P39। তো আমার বীজ অলরেডি ফেলা হয়ে গেছে, চারাও বার হয়ে গেছে। তো সেই ভিডিও আমি করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। এখন আমি যে জমিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেটা অন্য জমি, আমার জমিতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি না। তো এই ধানটার যেটা আর কি বৈশিষ্ট্য, এটা মোটামুটি একটা 130 দিনের ভ্যারাইটি। এর যে গড়ন সেটা হচ্ছে মানে মাঝারি ধরনের মোটা ধান। আর এই ধানটা কিন্তু 33 শতকে 10 থেকে 11 কুইন্টাল ফলন পাওয়া যায়। আমি গত বছর যে ধানটা চাষ করেছিলাম সেটার একটু ডিউরেশনটা বেশি ছিল, 140-45 দিনের ধান ছিল। এবং আমি যে ধানটা চাষ করেছিলাম এই একই কোম্পানির 28P66, এবং আমি যে ফলন পেয়েছিলাম অ্যাভারেজ ফলন ছিল 33 শতকে 9 কুইন্টাল। তো আপনি যে মরশুমেরই ধান চাষ করুন, বীজতলাতে কিন্তু ফোকাস রাখতেই হবে। তো 5টা মূল বিষয়ে ফোকাস রাখতে হবে, যেগুলো আমি উপলব্ধি করছি বা আমার অ্যানালিসিস বলতে পারেন। এইগুলো নিয়ে আপনারা এগিয়ে চলুন। পরবর্তী সময় এইগুলো নিয়ে যদি আপনারা এগিয়ে চলেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু সাফল্য অতি সহজেই পাচ্ছেন। এই বীজতলাকে অবহেলা করা মোটেই যাবে না। আমরা বীজতলাকেই অবহেলা করি কৃষকরা, শুনতে খারাপ লাগলো, এটাই হচ্ছে সত্য। তো এই 5টি মূল বিষয়ে আসছি। তার আগে একটু চটজলদি দু চার কথা বলে নিচ্ছি, যে আপনারা বীজ তলার জন্য যে স্থানটিকে নির্বাচন করবেন, আপনাদের পছন্দ মতো জায়গা বাছুন, তাতে কোনো সমস্যা নেই। আর সেটি যেন যে বেডগুলো তৈরি করবেন সেগুলো আপনাদের পছন্দ মতো সাইজের তৈরি করুন, কোনো সমস্যা নেই। বেডগুলো আপনারা উত্তর দক্ষিণ বরাবর করবেন, একটি ক্রাইটেরিয়া থাকছে বেডের মধ্যে। আর হচ্ছে বেডগুলো আপনারা অন্তত মূল জমির যে হাইট রয়েছে তার থেকে 6 ইঞ্চি উঁচু করবেন, এই ব্যাপারটা গেল।
আর আপনারা 1 বিঘা হয়তো ধরুন ধান চাষ করবেন, 1 বিঘার জন্য আপনারা বীজ নিয়ে এসেছেন, তো এই বীজটা আপনারা 2 কাঠা জায়গার উপরে ছেটাবেন, ঘুরে ফিরে পাতলা পাতলা করে ছেটাবেন। যত চারা পাতলা হবে, এই 2 কাঠা জায়গাতে যদি আপনারা বীজটা ভালোভাবে ছেটাতে পারেন, পাতলাই হবে চারা এবং চারাগুলো হবে পুষ্ট হেলদি। এবং এই চারাগুলো যখন আপনারা মূল জমিতে রোপণ করবেন, সেখানে গ্রোথও হবে চোখে পড়ার মতো, এবং গাছগুলো পরবর্তী সময়ে নিরোগ হবে, পাশ কাটিও সেখান থেকে কিন্তু বেশি পরিমাণে আসবে। এই বিষয়গুলো একটু বলে দিলাম। আর হচ্ছে যে আপনারা এখানে সার ব্যবস্থাপনাটা কীরকমভাবে করবেন। তো সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনারা এখানে জৈব এবং রাসায়নিক দুটোর কম্বিনেশন নিয়েই কিন্তু এগোবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো জৈব সারের মধ্যে 1 বছর পুরনো পচানো গোবর সার, এটাই বেস্ট হয়। ঠিক আছে, এটা আপনারা এই 2 কাঠা বীজতলাতে 50 কেজি ব্যবহার করুন। আর এর সাথে সরিষার খোল বা বাদাম খোল যদি আপনারা ব্যবহার করেন, তাহলে মোটামুটি 3 থেকে 4 কেজি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। এটা গেল জৈবর ব্যাপারটা। এরপরে রাসায়নিক সারের ক্ষেত্রে আপনারা সিঙ্গেল সুপার ফসফেটটাই ব্যবহার করার চেষ্টা করুন, কারণ এর মধ্যে ফসফরাস রয়েছে, এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে, এর মধ্যে সালফার রয়েছে, এবং এই 3টে খাদ্য উপাদানে কিন্তু ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে সিঙ্গেল সুপার ফসফেট এই 2 কাঠা বীজ তোলার জন্য প্রয়োজন হবে মাত্র 4 কেজি। ঠিক আছে, বাংলাদেশ থেকে টিএসপি ব্যবহার করবেন, টিএসপির পরিমাণটা একটু কম লাগবে। আর এর সাথে পটাশ, লাল পটাশ এমওপি, এটা আপনারা 400 গ্রাম ব্যবহার করুন এই 2 কাঠার জন্য। আর ইউরিয়াটা ব্যবহার করতে হবে 400 গ্রাম, কিন্তু এই 400 গ্রামটাকে 2 ভাগে ভাগ করে আপনারা ব্যবহার করবেন। প্রথমেই জমি তৈরির সময় আপনারা 200 গ্রাম ব্যবহার করে দিন, বাকি 200 গ্রাম যখন আপনারা চারা তুলে মূল জমিতে বসাবেন, তার ঠিক 1 সপ্তাহ আগে ওই 200 গ্রামটা আপনারা চাপান দেবেন। তাহলে 1 নম্বরে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে, জমিতেও খেয়াল রাখতে হবে, বীজতলাতেও খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চারা শেকড়ের অবস্থা। তো চারা আপনাকে তুলে নিতে হবে, মাঝে মধ্যে বীজতলাতে যাবেন, বীজতলাতে গিয়ে চারাগুলোকে আপনি দেখুন, এই রকম যদি সাদা রঙের, এখানে দেখুন মাটি লেগে আছে, কিন্তু আপনি সাদা রঙের শেকড় দেখতে পাবেন। যত সাদা রঙের শেকড় থাকবে ততই কিন্তু আপনার জন্য ভালো, এবং যত এইরকম হেলদি শেকড় হবে, সাদা সাদা শেকড় হবে, ততই আপনার বীজতলা সুস্থ থাকবে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়ালের যে অ্যাটাক, সেই অ্যাটাকগুলো কম হবে। তো এই বীজতলার যাতে শেকড় খুব সুন্দর থাকে, তার জন্য আপনাদেরকে কতকগুলো কাজ করতে হবে। কাজ করতে হবে বলতে না, এই বীজতলার যাতে আমার যে কোনো মরশুমে আমরা ধানের বীজতলা করব, শেকড় যাতে ভালো থাকে, তার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ছাইয়ের ব্যবহার করব, ছাই। এবং এই ছাইয়ের যে সোর্স, সেটা হচ্ছে পটাশিয়ামের একটা সোর্স রয়েছে। ছাই যখন আপনারা বীজতলার মাটিতে ব্যবহার করবেন, তখন মাটিটা আলগা থাকবে এবং এই শেকড়কে কিন্তু হেলদি রাখবে। পাশাপাশি ছাই বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণও কিন্তু কম করতে সাহায্য করে, এবং গাছের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে সাহায্য করবে এই ছাই। তো আপনারা বড় মরশুমে তো ব্যবহার করেনই ছাই, তাহলে টেম্পারেচারটাও মেনটেন হয়, চারাও খুব সুস্থ সবল থাকে। আমন মরশুমে, আউশ মরশুমে, প্রত্যেকটা মরশুমে কিন্তু আপনারা ছাইটা ব্যবহার করুন, নিশ্চিন্তে ছাইটা ব্যবহার করুন। ঠিক আছে, তাহলে ছাইটা আপনারা এই 2 কাঠা জায়গার জন্য মোটামুটি আপনারা 10 কেজি পর্যন্ত ব্যবহার করুন। দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে যে বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে হবে, সেই দুটো উপাদান হচ্ছে জিঙ্ক এবং সালফার। এদেরকে একেবারেই কিন্তু অবহেলা করা যাবে না, বীজতলা থেকে শুরু করে আপনার ধান কাটাইয়ের আগে পর্যন্ত। এই দুটো খাদ্য উপাদানে যদি আপনি অবহেলা করেছেন, আপনি ধানের ফলনে মার খাবেনই খাবেন, একদম গ্যারেন্টি। তাহলে জিঙ্কের ক্ষেত্রে কি হবে, যদি বীজতলাতে জিঙ্কের অভাব থাকে, তাহলে গাছের চেহারা দেখবেন, এই যে চারার চেহারা, সেটা হলুদাবো থাকবে। পাতার মধ্যে টিপ 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 খয়েরি খয়েরি দাগ লক্ষ্য করা যাবে, এবং গাছ সেরকমভাবে খাবার তৈরি করতে পারবে না। মানে জিঙ্ক কী করবে, গাছের পাতাকে সবুজ করবে, ক্লোরোফিলের পরিমাণ বাড়াবে, সালোক সংশ্লেষের পরিমাণ বাড়াবে। ঠিক আছে, তো সেই কাজগুলো ব্যাহত হবে, ঠিকঠাক হবে না, তাহলে চারার স্বাস্থ্য ভেঙে পড়বে, এবং পরবর্তী সময়ে কি হবে,
পাশ কাঠির পরিমাণও কিন্তু আপনি ভালো পাবেন না এই চারাগুলো যখন মূল জমিতে রোপণ করবেন। সালফারের ক্ষেত্রেও একই ব্যাপার। সালফার আপনি যখন আপনার ধানের জমিতে ব্যবহার করবেন, একই করে ছত্রাকনাশকের কাজ করে। তো এই সালফারটা ওই যে আমি প্রথমেই দেখালাম যে শেকড় ঠিকঠাক রাখতে হবে। তো এই সালফার যখনই আপনি মাটিতে প্রয়োগ করবেন তখনও কী করবে, শেকড়কে কিন্তু সুস্থ রাখবে। শেকড়ের ডেভেলপমেন্টেও কিন্তু সালফার পরোক্ষভাবে দারুণভাবে কাজ করে থাকে। সালফার পাশকাঠি বাড়াতেও সাহায্য করে এবং কি হয়, পরবর্তী সময়ে যে ধানের শীষের দৈর্ঘ্য, সেই শীষের দৈর্ঘ্য বাড়াতেও কিন্তু সালফার দারুণভাবে কাজ করে থাকে। আর গাছকে তো সবুজ রাখেই, এই কাজগুলো তো রয়েইছে। তাহলে জিঙ্ক এবং সালফার বীজতলা থেকেই কিন্তু এদেরকে অ্যাভয়েড করা যাবে না। তাহলে আপনারা অন্তত এই বীজতলাতে, ধানের বীজতলাতে একবার হলেও জিঙ্ক এবং সালফারের প্রয়োগটা করুন। তাহলে এই জিঙ্ক এবং সালফারের প্রয়োগটা যদি আপনারা করতে চান, তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশে জিঙ্ক সালফেট উভয় জায়গাতেই পাওয়া যায়। এখানে জিঙ্ক রয়েছে এবং সালফার রয়েছে। তো 33% জিঙ্ক এবং 17% সালফার, এই কম্বিনেশনটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো হয়। এই পার্সেন্টেজে জিঙ্ক সালফেটটা আপনারা প্রতি লিটার জলে 10 গ্রাম করে নেবেন এবং অতি অবশ্যই কিন্তু একটা স্প্রে করবেন। ছিপছিপে যেন জল থাকে এবং একটা স্প্রে যদি আপনারা করতে পারেন খুবই ভালো হয়। এবং যদি আপনার শেকড়ের কাজটা আরও ঠিকঠাকভাবে করতে হয়, তাহলে যেটা সালফার ছত্রাকনাশক পাওয়া যায় WDG ফর্মে, সেই ছত্রাকনাশকটা আপনারা কি করবেন, ইউরিয়ার সাথে ওই সালফারটাকে আপনারা এই যে 2 কাঠা যে বীজতলা, সেই 2 কাঠা বীজতলাতে আপনারা 100 গ্রাম সালফার, এটা আমাদের ভারতবর্ষে বিভিন্ন নামে পাবেন, বাংলাদেশে থিওভিট নামে পাবেন, এটা ইউরিয়ার সাথে মাখিয়ে যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে রেজাল্টটা আরও ভালো পাবেন। তো এই ধানের বীজতলাতে একটা প্রবলেম বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, দেখবেন ডোগা দিকগুলো কি হয়, কমলা হয় এবং তারপরে খড়ের মতো শুকিয়ে কিন্তু নিচের দিকে পাতাগুলো নামতে থাকবে। এই বীজতলা তো রয়েছে, আপনারা পরিষ্কারভাবে এই প্রবলেমটা দেখতে পাবেন। তো এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে আপনারা ওই যে জিঙ্ক সালফেট, এটা প্রতি লিটার জলে 10 গ্রাম করে নেবেন, তার সাথে চুন নেবেন। চুন নেবেন মোটামুটি 200 গ্রাম মতো, যেগুলো আমরা পানের সাথে যে চুনটা খাই। তার সাথে কি করবেন, একটা পাত্রে হয়তো 1 লিটার জল নিলেন, ওই 200 গ্রাম চুনটাকে ভালোভাবে গুলে নিলেন। ঠিক আছে, জলটা একেবারে দুধের মতো সাদা হয়ে যাবে। ওই জলটাকে হয়তো রাত্রে ভিজিয়ে আপনি ছেড়ে রেখে দিন ওই পাত্রটা থেকে। তারপরে সকালবেলায় যখন আপনি উঠে দেখবেন, তখন দেখবেন উপরে একটা পরিষ্কার জলের আপনারা লেয়ার দেখতে পাবেন এবং নিচে ওই চুনটা জমা হবে। তো ওই চুনটা বাদ দিয়ে ওই যে পরিষ্কার জলটা, সেটা ধীরে ধীরে একটা অন্য পাত্রে ঢেলে নিন এবং সেই জলটা আপনি একটা 15 লিটারের পাম্পে মেশান এবং তার সাথে জিঙ্ক সালফেটটাকে মিশিয়ে, দুটো উপাদানকে মিশিয়ে যদি আপনারা একটা স্প্রে করে দিতে পারেন, এই সমস্যাটা দারুণভাবে কন্ট্রোল হয়ে যাবে। তাহলে 3টে মূল বিষয় নিয়ে আলোচনা হলো। এরপরে 4র্থ নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আপনাকে কিন্তু জমি তৈরি করার সময় দিতেই হবে এর সাপ্লাই। কারণ এ কী করবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে, গাছকে সুস্থ সবল রাখবে এবং ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সাথে কিন্তু আপনার গাছকে লড়তে সাহায্য করবে এই ক্যালসিয়াম। আপনার এই যে চারা শেকড় ডেভেলপমেন্টেও কিন্তু ক্যালসিয়াম দারুণভাবে সাহায্য করবে। তো একটু আগেই তো আমি চুন স্প্রে করার কথা বললাম, ওই চুনের মধ্যেই কিন্তু ক্যালসিয়াম রয়েছে। যদি সেটা পান সেটা ঠিক আছে, যদি আপনারা এমনি চুন ব্যবহার করতে চান তাহলে বলবো আপনারা এই 2 কাঠা জমির জন্য যে বীজতলাটা তৈরি করবেন, সেখানে আপনারা যে বাজার থেকে কৃষি চুনগুলো পাওয়া যায়, ডোলোমাইট চুনগুলো, সেগুলো আপনারা সরাসরি 500 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন 2 কাঠা বীজতলার জন্য। তাহলে ক্যালসিয়ামের সোর্সও পাবে এবং যখন এই ক্যালসিয়ামের সোর্স আপনার বীজতলার মাটিতে অ্যাভেলেবেল থাকবে, তখন কিন্তু বীজতলাও নিরোগ হবে, সুস্থ সবল পুষ্ট হবে। 5 নম্বরের যে খাদ্য উপাদানটা নিয়ে আমি বলবো, এবং এটা ইদানিংকালে কিন্তু বেশ ভালো রকমের ঘাটতি বা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে লোহা। আপনারা ফেরাস সালফেট কিন্তু ব্যবহার করবেন বীজতলাতে। বিশেষ করে দেখবেন যে সমস্ত জায়গাতে দেখবেন ধানের পাতা সাদা ধরনের হয়ে আসছে, ফ্যাকাশে সাদা ধরনের, বীজতলাতে ওই ধরনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এখন বেশিরভাগ জমিতেই কিন্তু এই লোহার ডেফিসিয়েন্সিও কিন্তু
লক্ষ্য করা যাচ্ছে। আপনারা মাটি পরীক্ষা করাবেন, দেখবেন, তাহলে আপনারা ফেরাস সালফেটটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এটাও আপনারা ওই 2 কাঠা বীজ তলার জন্য মোটামুটি 400 থেকে 500 গ্রাম ফেরাস সালফেট ব্যবহার করতে পারেন। ফেরাস সালফেট যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার বীজতলা সুস্থ সবল থাকবে, সবুজ থাকবে, পরবর্তী সময়ে পাশকাঠিও বেশি আসবে। আরেকটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন, রোগ পোকার আক্রমণটাও কিন্তু কম হবে। আবার ছোট ছোট বীজতলা থেকেই দেখবেন এইরকম ব্লাস্টের সমস্যা কিন্তু এসে যাবে। পাতা জুড়ে দেখতে পাচ্ছেন ছোপ 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 দাগ, মাকুর মতো এই যে শুরু হয়ে গেছে, চোখের মতো এই যে দেখুন, এই ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে। তো এই ধরনের সমস্যার জন্য আমি বলবো ভারতবর্ষের জন্য আপনারা ল্যান্সিয়াটা ব্যবহার করুন। যদি আপনারা ল্যান্সিয়া ব্যবহার করেন তাহলে আলাদা করে আর জিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। প্রতি লিটার জলে আপনারা 2.5 গ্রাম করে ল্যান্সিয়াটা ব্যবহার করবেন। সাথে যদি আপনারা পারেন একটা মাইসিন ওর সাথে কিন্তু যোগ করে দেবেন। এটা আপনি 7 দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করে দিন, এই ধরনের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা ফিলিয়া আপনারা প্রতি 15 লিটার জলে 10 ml ব্যবহার করবেন। সাথে জিঙ্কটা আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে দেবেন এবং একটা স্প্রে করলেই এই ধরনের সমস্যাগুলো দারুণভাবে কেটে যাবে। বীজতলা থেকে আবার দেখবেন এই মাজরা পোকার কিন্তু আক্রমণ শুরু হয়ে যাবে। তো এটাকে থামানোর জন্য আপনারা যখন মূল জমিতে এই চারাটা রোপণ করবেন তার ঠিক 10 দিন আগে যদি কার্বোফুরান 3G গোত্রের দানাদার কীটনাশক হয় তাহলে কাঠা প্রতি এটা আপনারা 200 গ্রাম করে ইউরিয়ার সাথে ব্যবহার করবেন। সেকেন্ড যে চাপানটা দেবেন সেই সময়। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।